প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুতিনের দুয়ারে হামলা ইউক্রেনের, ভিড়ে ঠাসা হলিডে রিসর্টে ড্রোন বিস্ফোরণে মৃত 7। রুশ প্রেসিডেন্টের প্রাসাদের কাছে ভিড়ে ঠাসা হলিডে রিসর্টে ইউক্রেনের ড্রোন হামলা। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অন্তত 40 জন। যেখানে হামলা হয়েছে সেটি রাশিয়ার কৃষ্ণ সাগরের সমুদ্র সৈকতে পুতিন প্যালেস নামে এক বিলাসবহুল কমপ্লেক্সের কাছে অবস্থিত। আর্খিপো ওসিপোভকা নামে এই অঞ্চলটি পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। হামলার সময় প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে, যার জেরেই হতাহতের সংখ্যা এত বেশি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মের ছুটির ফলে এই অঞ্চলে প্রচুর মানুষ ছুটি কাটাতে গিয়েছিলেন। সমুদ্র সৈকতে ভিড় ঠাসা ছিল। ভিড় লক্ষ্য করে এই হামলার ঘটনা ঘটে। আর হামলার জেরে 3 শিশু সহ অন্তত 7 জন নিহত এবং আরো 40 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 21 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 19 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে সমুদ্রে স্নান করছেন পর্যটকরা। ঠিক সেই সময় সমুদ্র সৈকতে আছড়ে পড়ে একটি ড্রোন। ব্যাপক বিস্ফোরণে ফেটে যায় সেটি, হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ের মধ্যে। যেখানে হামলা হয়েছে সেটি রাশিয়ার কৃষ্ণ সাগরের সমুদ্র সৈকতে পুতিন প্যালেস নামে এক বিলাসবহুল কমপ্লেক্সের কাছে অবস্থিত। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণের ঠিক আগে মেশিন গানের গুলির শব্দ শোনা গিয়েছিল। লোকজন সেখান থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সময়টুকু পাননি, তার আগেই ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইউক্রেনকে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে মদত যোগাচ্ছে পশ্চিমের দেশগুলি। এই হামলা তারই উদাহরণ। তবে হামলার বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি ইউক্রেন। হামলার দায়ও স্বীকার করেনি তারা। প্রমোটারের এক চালেই ঠাঁই নাড়া, জীবনের সঞ্চয় জমিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেও অকুল পাথারে 30টি পরিবার। আদালতে মামলা বিচারাধীন, কিন্তু সেই মামলা মেটার আগেই জমিতে ফ্ল্যাট বানিয়ে ফেলেছেন প্রমোটার। সেই ফ্ল্যাট বিক্রিও করে ফেলেছেন। এরপর আর কোনো হদিশ নেই প্রমোটারের। ক্রেতাদের অন্ধকারে রেখেই ফ্ল্যাট বিক্রির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাট ছাড়ার নোটিশ ধরিয়েছে পৌরসভা। নোটিশ হাতে পেতেই মাথায় হাত বাসিন্দাদের। মঙ্গলবার সকালে পৌরসভার তরফে ফ্ল্যাটের নোটিশ টাঙানো হয়। আসে পুলিশ বাহিনীও। ফ্ল্যাটের নিচে যে দোকান রয়েছে সেগুলিও বন্ধ করে দেওয়া হবে বলে পৌরসভার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যে ওই ফ্ল্যাটের নিচের একাধিক দোকান সিল করে দেওয়া হয়েছে। পুলিশ এদিন যেতেই বিক্ষোভে ফেটে পড়েন ফ্ল্যাটের বাসিন্দারা। পুলিশের পায়ে পড়ে তারা জানাতে থাকেন, তারা বিন্দুমাত্র কোনো সময় পাননি, তারা কোথায় যাবেন। স্থানীয় এক বাসিন্দা বলছেন, যেখানে ফ্ল্যাট হয়েছে সেখানে আগে একটি টালির বাড়ি ছিল। টালির বাড়িটা 150 বছরের ছিল। 3 পুরুষ সেখানে থাকতো। এই বিল্ডিং তৈরি হয়েছে 3 বছর। পুলিশ জানাচ্ছে 1986 সাল থেকে এই জমি নিয়ে মামলা চলছে। 2022 সালে ফ্ল্যাট তৈরি হয়ে যায়। ফ্ল্যাট কিনে ঢুকে যাওয়ার পর প্রমোটার জানান এই জমি নিয়ে মামলা চলছে, কিন্তু ততদিনে অনেক পরিবারই ফ্ল্যাটে ঢুকে পড়েছে। এই মামলা চলাকালীন আদালত কোনো স্টে অর্ডারও দেয়নি। চলতি বছরের জুন মাসে মামলায় জিতে যান মালিক পক্ষ। তাতেই পুলিশ ফ্ল্যাট খালি করার নোটিশ নিয়ে এদিন আসে। এই ফ্ল্যাটে মূলত 30টি পরিবার থাকে। 23টি পরিবার তাদের জীবনের সর্বস্ব পুঁজি দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। 5 জন শরিক রয়েছে, যারা শরিকি তারা প্রমোটারের থেকে কিছুটা বেশি স্কয়ার ফিটের ফ্ল্যাট নিয়েছে। 19 লক্ষ টাকা দিয়ে 720 স্কয়ার ফুটে ফ্ল্যাট কিনেছিলেন। তিনি বললেন, আমাকে দলিল দেননি প্রমোটার, 999 বছরের ডিড দিয়েছিলেন। এলাকায় 8-9 মাস আগে শেষ প্রমোটারের দেখা পাওয়া গিয়েছিল। তারপর থেকে তিনি পালিয়েই বেড়াচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা, দোকান মালিকরা উদ্বেগ ধরে রাখতে পারছেন না। প্রশ্ন হচ্ছে, মামলা চলছে তা জানা সত্ত্বেও কিভাবে সেই জমিতে ফ্ল্যাট তৈরি করার অনুমতি দিল পৌরসভা? বড় অফিসাররা কি করছিলেন? ভোটের ফল ঘোষণার পর থেকে আর খোঁজ মিলছে না প্রমোটারের। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, তৃণমূলের আমলে মানুষ নানাভাবে প্রতারিত হয়েছে। এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। সুপ্রিম কোর্ট ও বিজেপি সরকারকে নিশানা মমতার। ঘরে বসে একতরফা ভাবে ডিলিমিটেশন এবং সেন্সাসের কাজ চলছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কোন রাজনৈতিক দলকে এতে যুক্ত করা হচ্ছে না। এর জেরে জনগণনায় কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি মিটিং মিছিলে প্রশাসনের অনুমতি না পাওয়া এবং ভোটার তালিকা বা এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট থেকেও কাঙ্ক্ষিত বিচার না মেলায় আক্ষেপ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জোর করে একের পর এক পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। এখন ঘরে বসে ডিলিমিটেশনের কাজ চলছে এবং সেন্সাসের কাজ শুরু হলেও সেখানে কোনো রাজনৈতিক দলকে যুক্ত করা হয়নি। অন্তত তাদের জানানো তো দূরের কথা, কোনো রাগঢাক না রেখেই একতরফা ভাবে এই কাজ চলছে। এই প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে বুঝুন, সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে? এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি।
ভোটার তালিকা বা অন্যান্য প্রশাসনিক অনিয়ম নিয়ে অতীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও স্মরণ করিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আক্ষেপের সুরে তিনি বলেন, এর জন্য তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, ভেবেছিলেন ন্যায় বিচার পাবেন, কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয়, বিচারের বাণী আজও যেন নীরবে নিভৃতে কাঁদে। এই পরিস্থিতিতে ঘরে বসে না থেকে গণ আন্দোলন গড়ে তোলার এবং সকলকে একজোট হয়ে লড়াই করার ডাক দিয়েছেন তিনি। মিটিং করার অনুমতি না পাওয়া প্রসঙ্গে প্রশাসনকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট কথা, যারা ভাবছে সভা করার অনুমতি না দিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেওয়া হচ্ছে এবং তাতে তারা লাভবান হচ্ছে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে এবং তারাই সবচেয়ে বড় লুজার। আইন মেনে চলার কথা স্পষ্ট করে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি সুরে বলেন, আমি আইন মেনে চলি বলেই পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন, আইন যদি প্রশাসনের কাছে বেআইন হয়ে দাঁড়ায় তবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। সাংসদ পিছু ৫,০০০ জনকে সুযোগ, অন্নপূর্ণা যোজনা পাওয়ার আরেক রাস্তা খুলে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার, তবে এখনো এমন অনেকে রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পাননি। এবার তাদের সামনে অন্নপূর্ণা যোজনা পাওয়ার আরো এক রাস্তা খুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে এই কথা বললেন তিনি। এদিন বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায় সহ এনসিপিআই সাংসদরা। প্রায় ১ ঘন্টা ধরে এই বৈঠক চলে। সেখানে সাংসদদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের উন্নয়ন আরো জোরদার করতে হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সরকারের সুযোগ সুবিধা। একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়েও বড় বার্তা দেন তিনি। এদিনের বৈঠকে শুভেন্দু বলেন, এই ২০ জন এনসিপিআই সাংসদ নিজ নিজ সংসদীয় কেন্দ্রের ৫,০০০ জনের নাম অন্নপূর্ণা যোজনার জন্য সুপারিশ করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করে যারা টাকা পাননি এমন ৫,০০০ জনের নাম সুপারিশ করা যাবে বলে কাকুলি রচনাদের জানান তিনি। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান সাংসদ শতাব্দী রায়। তিনি বলেন, খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের এলাকার উন্নয়ন নিয়ে উনি কথা বলেছেন, কতগুলি রাস্তা হবে, কতগুলি আইসিডিএস সেন্টার হবে। আবার এমন অনেকে আছেন যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করা সত্ত্বেও টাকা পাননি। সেই রকম ৫,০০০ জনের নাম সুপারিশ করতে পারবেন এক একজন সাংসদ। চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে, কোন বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালের পর অর্জুন সিং তোলাবাজি নিয়ে বিজেপি কর্মীদের কড়া বার্তা দিলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, তোলাবাজি ইস্যুতে শুধুমাত্র উৎসাহ প্রকাশ করে কোনো কাজ হবে না। এই ধরনের কাজের যুক্ত কর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। তোলাবাজি নিয়ে বড় হুঁশিয়ারি অর্জুনের। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন। সেখান থেকে দলের নেতা কর্মীদের সতর্ক করে তিনি বলেন, এই নিয়ে উষ্মা প্রকাশ করে কোনো লাভ নেই। এই ধরনের কাজ যারা করছেন তারা আদতে দলের অপূরণীয় ক্ষতি করছেন। অর্জুন বলেন, যাদের বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠছে কিংবা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। তৃণমূল আমলে দুর্নীতি, সিন্ডিকেট রাজ, কাটমানি, তোলাবাজি সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের আবহে এগুলিকেই মূল হাতিয়ার করে সুর চড়িয়েছিল পদ্ম শিবির। তবে অভিযোগ, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেও কোথাও কোথাও এই সমস্যা রয়ে গিয়েছে। এই নিয়ে সাম্প্রতিক অতীতে বিজেপি কর্মীদের সতর্ক করেছেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা। সোমবার রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও একই সুর শোনা যায়। তোলাবাজির অভিযোগ পেলে কাউকে ছাড়া হবে না, কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এবার অর্জুনের মুখেও একই কথা শোনা গেল। রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী স্পষ্ট বলেন, তোলাবাজির অভিযোগ উঠলে শুধুমাত্র সতর্ক বার্তা দিয়ে অথবা উৎসাহ প্রকাশ করে কোনো কাজ হবে না। যারা এই কাজের সঙ্গে যুক্ত অথবা যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে তাদের সোজা দল থেকে বের করে দিতে হবে বলে জানান অর্জুন। বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৪, আহত ২, নিমেষে সব শেষ। পৃথক পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, গুরুতর আহত আরো ২ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রথম ঘটনাটি ঘটে বর্ধমান কালনা রোডের কল্যাণপুর মোড়ে। একটি মোটরসাইকেলের সঙ্গে ৪ চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় শ্যামল দাসের। তার বাড়ি কালনা রোডের কপিবাগান এলাকায়। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন সৌরভ পণ্ডিত। তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি হাটগোবিন্দপুর এলাকায়। অন্যদিকে রায়না থানার খালিরপুল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর। মৃতের নাম উজির আলী খাঁ। তার বাড়ি রায়না থানার উদয় কৃষ্ণপুর এলাকায়। এদিকে ১১৪ নম্বর জাতীয় সড়কের করঞ্চি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে আরেকটি ডাম্পার ধাক্কা মারলে গুরুতর আহত হন চালক ও খালাসি। তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক খালাসি শেখ নাসিরুলকে মৃত ঘোষণা করেন। আহত চালকের চিকিৎসা চলছে। আরো একটি দুর্ঘটনা ঘটে ভাতার থানার বড় চৌমাথা এলাকায়। যাত্রী নামিয়ে ফেরার সময় একটি টোটোকে পেছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। গুরুতর আহত হন টোটো চালক মোরসেলেম শেখ।
তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। মঙ্গলবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাতনা ব্রিজের উপর ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপেল বোঝা একটি লরিতে করে হিমাচল প্রদেশ থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। স্থানীয়দের দাবি, ভোরবেলা তারা রাস্তার পাশে একটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে থাকতে দেখেন। কেবিনের ভেতরে এক পুরুষ ও এক মহিলা আটকে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর লরির কেবিন কেটে দুজনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে। এবার নেতাজি ফাইলস খোলার দাবি মমতার। বিজেপিকে বিঁধলেন কালীঘাট তৃণমূল নেত্রী। বিজেপি ক্ষমতায় আসার আগে নেতাজি অন্তর্ধানের ফাইল প্রকাশের কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে সেই সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হচ্ছে, এমনই অভিযোগ তুললেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপিকে বিঁধে নেতাজি ফাইলস খোলার দাবিও তুললেন। নেতাজিকে যারা অসম্মান করছে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিলেন নেত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলার আবেগ, লড়াইয়ের মুখ, কিন্তু বিজেপির জনা কয়েক নেতা নেতাজিকে অসম্মান করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্য রাজনীতিতে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়। এবার সেই নেতাজি ইস্যুতে সুর চড়ালেন মমতা। এদিন সামাজিক মাধ্যমে নিজের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন নেত্রী। নিজের রাজ্যে নেতাজিকে অপমানিত হতে হবে, সেই প্রশ্ন তুলেছেন মমতা। এদিন নেত্রী বলেন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু, প্ল্যানিং কমিশন করেছিলেন তিনি। স্বাধীনতা আন্দোলনে আন্দামান নিকোবরে স্বাধীন দ্বীপের ঘোষণা করেছিলেন তিনি। জয় হিন্দ স্লোগান আজও মুখে মুখে। এখন দেশ থেকে নেতাজি রবীন্দ্রনাথ বাদ, কলঙ্কের ভূষণ চাপানো হচ্ছে, নোংরা রাজনৈতিক খেলা চলছে। মমতা এদিন ফের আন্দোলনের ডাক দিয়েছেন। তার কথায়, যাদের বিবেক আছে, ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, তারা তাকান, প্রতিবাদ করুন। বিজেপি একসময় জানিয়েছিল ক্ষমতায় আসার পর নেতাজির ফাইল খোলা হবে, কিন্তু এখন আর কোনো কথা বলা হচ্ছে না বলে অভিযোগ তুলে মমতা নেতাজির ফাইলস খোলার দাবি তুলেছেন। তাকে কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না, আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে। আরো একবার সেই অভিযোগও করেন মমতা। বিজেপি শাসনে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, সেই কথাও এদিন বলেছেন নেত্রী। তার দলের নিচুতলার কর্মীদের মামলা দেওয়া হচ্ছে বলেও তার অভিযোগ। কিন্তু আগামী দিনে আন্দোলন করেই তিনি ফিরে আসবেন, সেই কথাও জোর গলায় বলেন প্রত্যয়ী মমতা। শুধু তাই নয়, জনগণনা শুরুর বিষয় নিয়েও সন্দিহান কালীঘাট তৃণমূলের নেত্রী। জনগণনার কাজে কোনো রাজনৈতিক দলকে সঙ্গে নেওয়া হয়নি, সেই অভিযোগও করেন। মমতার কথায়, জনগণনায় কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, আবার যে একটা পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ মানুষের নাম ওঠেনি, সুপ্রিম কোর্টেও বিচারের জন্য গিয়েছিলাম, এজন্য গণ আন্দোলন হওয়া উচিত। কলকাতায় পুরভোট কবে, যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নভেম্বর ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোটের চেষ্টা চলছে, জানিয়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার কথায়, আমরা সেদিকে এগোচ্ছি যাতে ভোটটা হয় নভেম্বর ডিসেম্বরে। এর পাশাপাশি বেআইনি পার্কিং রুখতে পার্কিং ব্যবস্থা ঢেলে সাজছে বলেও জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা বলেন, জনসংখ্যার একটা বিষয় রয়েছে, পরিষেবাটা যেন মানুষ পান। বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছেন না। একটা ওয়ার্ডের সাইজ 2-3টে ওয়ার্ডের মতো, আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, সেই কাউন্সিলর কিন্তু একই টাকা পান। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, ছোট ওয়ার্ডেও সেই একই টাকা পায়। সেটা তো হতে পারে না, বেহাল হয়ে পড়ছে। পুরো ভোটের পরে আবার সব হাল ফিরে আসবে। আমাদের দল জিতলে অবশ্যই আমরা কাজ করব, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে দায়িত্ব জ্ঞানহীনতা দেখিয়েছে, 4 তারিখে সরকার আসার পরেই যেভাবে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই। গণতন্ত্রের জন্যই হয়তো পালিয়েছে। আমরা সেদিকেই এগোচ্ছি যাতে ভোটটা হয় নভেম্বর ডিসেম্বর মাসে। তিনি আরো বলেন, প্রত্যেকটা পার্কিং, প্রায় 15,000 মতো পার্কিং কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছে কেএমসির আন্ডারে। এখন অব্দি 9-10 হাজার মতো লিস্টেড আছে কেএমসির কাছে। বাকিগুলো আমাদের টিম বসে দেখবো যে কোন কোনগুলো লিস্টেড নয়। প্রত্যেকটিতে পার্কিং ওয়ালা থাকবে উইথ কাস্টিউম, তার আইডি কার্ড, তার ছবি থাকবে। শুধু আইডি কার্ড হলে হবে না, একটা অ্যাপ আমরা ডেভেলপ করছি, পুলিশকে বলেছি একটা ডেভেলপ করতে। ওটা দিয়েই আপনি পার্কিং দেবেন, মানে ক্যাশ পেমেন্ট কোনো কিছু হবে না, সবকিছু খুব স্বচ্ছভাবে হবে। এবং ওখানে বোর্ড থাকবে, কোন গাড়ি 1 ঘন্টা বা 2 ঘন্টায় কত নেবে সব লেখা থাকবে। প্রতিদিন আমাকে গিয়ে চেঁচাতে হচ্ছে যে এখানে কেন রেখেছিস, বা ফুটপাতে রাখবে না তোমরা, ফুটপাতে কেন রাখছেন। আমি বুঝতে পারছি না আপনারা কেন ফুটপাতে রাখবেন। পয়সা খরচ করে পার্কিং এ রাখুন, যেদিকে পার্কিং আছে পুলিশকে জিজ্ঞাসা করে সেদিকে রাখুন। আপনি যদি ফুটপাতে গাড়ি বা বাইক রাখেন, আমি কিন্তু গিয়ে কলকাতা পুলিশকে দিয়ে ফাইন করব। রাত পোহালেই 6টি জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা। মৌসুমী অক্ষরেখা সক্রিয় নিম্নচাপ রেখা, এই দুয়ের ফলায় ভাসতে চলেছে বাংলা। তার সঙ্গে যোগ দিচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্ত, যা আগামী 2 দিনে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে, যার ফলে সপ্তাহের শেষে বৃষ্টি আরো বাড়বে গোটা বাংলায়। তবে আগামীকাল বুধবার থেকে মৌসুমী অক্ষরেখা ও সক্রিয় নিম্নচাপ রেখার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 6টি জেলায়। সেই জেলাগুলি হলো উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার দুপুরে বুলেটিনে জানিয়েছে, শুধুমাত্র বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নয়, সক্রিয় মৌসুমী অক্ষরেখার জন্যই বৃষ্টি বাড়বে দক্ষিণে। উত্তরবঙ্গে মঙ্গলবার রাত থেকেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এদিন রাতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জারি লাল সতর্কতা। আগামীকাল বুধবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার শহর কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। গ্রাম বাংলায় বিরাট সুখবর, 100 দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্ত পঞ্চায়েত দফতরের, বড় ঘোষণা দিলীপ ঘোষের। 100 দিনের কাজের প্রকল্পে আরো বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনতে আইন সংশোধন ও নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এবার থেকে পঞ্চায়েতে প্রধান পদে কেউ না থাকলেও বা কোনো কারণে পোস্ট ফাঁকা থাকলেও আর থমকে থাকবে না গ্রামীণ এলাকার 100 দিনের কাজের চাকা। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত এক রিভিউ বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে পঞ্চায়েত দফতরের সচিব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। মিটিং এ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের কাজের অগ্রগতি, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং 100 দিনের কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাতে পঞ্চায়েতের প্রতিটি কাজে গতি ও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। বৈঠক শেষে আয়োজিত প্রতিক্রিয়ায় জানানো হয়, কাজের জটিলতা কাটাতে আইনগত পরিবর্তন এনেছে কেন্দ্র। নতুন এই প্রক্রিয়ার সুবিধার কথা উল্লেখ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে আগে আইনি জটিলতায় কাজ আটকে যেত, সেই কারণে আইন পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত থাকলেও যাতে কাজ আটকে না থাকে, আইনে সেই ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে কর্মীদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনিক বা আইনি কোনো জটিলতাতেই আর উন্নয়ন থমকে থাকবে না, কাজ হবে অত্যন্ত সাবলীল ভাবে। 100 দিনের কাজের প্রকল্পকে রাজ্য জুড়ে আরো দ্রুত, কার্যকর ও স্বচ্ছ করতে ইতিমধ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের প্রতিটি স্তরে কর্মরত কর্মচারীদের নতুন নিয়ম নীতি সম্পর্কে সুনির্দিষ্ট প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। জেলায় জেলায় পঞ্চ সম্মেলন আয়োজন করে স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত সদস্যদের কেন্দ্রের পরিবর্তিত নিয়ম ও নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত বোঝানো হচ্ছে। আইন পরিবর্তন ও প্রশাসনিক তৎপরতার ফলে রাজ্য জুড়ে 100 দিনের কাজের প্রকল্প এবার আরো বেশি স্বচ্ছ ও গতিশীল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।